এই মুহূর্তে আরো একটা আপডেট আমাদের নজর রাখতে হবে। আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 17টি ধারায় মামলা ইডি। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরই সঙ্গে 2 থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে সিসি ক্যামেরার ফুটেজও সিবিআইকে হস্তান্তরের আবেদন। ইডির বিরুদ্ধে দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 17টি ধারায় মামলা ইডির। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরই সঙ্গে 2 থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার ফুটেজ সিবিআইকে হস্তান্তরের আবেদন। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল। এই মুহূর্তে নিঃসন্দেহে সবথেকে বড় আপডেট আমাদের নজর রাখতেই হবে। দেখুন, আইপ্যাক মামলা, সেই আইপ্যাক মামলার জল কিন্তু গড়িয়েছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে। আর এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, এই মামলাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে মোট 17টি ধারায় মামলা ইডির। আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 17টি ধারায় মামলা ইডির। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, মোট 17টি ধারা দেওয়া হয়েছে ইডির পক্ষ থেকে, মূলত কোন কোন বিষয়গুলোকে সামনে রাখা হয়েছে? দেখো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে তিনি কোনো একজনের বাড়িতে তিনি সম্পূর্ণ পারমিশন ছাড়া তার বাড়িতে তিনি ঢুকেছেন, যে ক্ষেত্রে অনুপ্রবেশ, অর্থাৎ এক্ষেত্রে জোর করে ঢোকা, ফোর্স ইউজ করা, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বয়ং এবং তার পাশাপাশি ডিজি এবং পুলিশ কমিশনার তারা নিজে হাতে যাবতীয় তথ্য প্রমাণ ছিনিয়ে নিয়ে গিয়েছেন। অর্থাৎ তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে এবং তার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতায় 305 ধারা অনুযায়ী কোনো এক ব্যক্তির বাড়িতে চুরির অভিযোগ আনা হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এর পাশাপাশি যে অভিযোগগুলো করা হচ্ছে, যে তারা যাবতীয় তথ্য প্রমাণ একেবারে ভরে ভরে নিয়ে চলে গিয়েছেন, যার সপক্ষে এই পিটিশনের সঙ্গে ফটোগ্রাফ যুক্ত করে দিচ্ছে ইডি। যে পঞ্চনামা রেকর্ড করা হয়, অর্থাৎ যে কোনো তদন্তের পরে, জিজ্ঞাসাবাদের পরে পঞ্চনামা রেকর্ড করা হয়, সেই পঞ্চনামা রেকর্ড করতে বাধা দেওয়া হয়েছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী এবং পুলিশ আধিকারিকরা তারা ভয় দেখিয়েছেন বলে সরাসরিভাবে জানানো হয়েছে। এর পাশাপাশি ইডির যে পিটিশন, সেখানে উল্লেখ করা হয়েছে যে সেক্টরিয়া সরণি থানা, ইলেকট্রনিক কমপ্লেক্স থানা বা অন্যান্য জায়গাতে ইডি আধিকারিকরা যে মামলা এফআইআর দায়ের করেছেন তা সিবিআই কে ট্রান্সফার করা হোক, এবং এই তল্লাশি চলাকালীন যে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছেন মনোজ ভার্মা বা রাজীব কুমার, সেগুলো যাবতীয় কিছু সিবিআই কে হস্তান্তর করার আবেদন জানানো হয়েছে। এবং যেটা আরো তাৎপর্যপূর্ণ তা হচ্ছে যে এই মামলার যাবতীয় খরচ মুখ্যমন্ত্রী এবং শীর্ষ পুলিশ আধিকারিকদের উপর যাতে আরোপ করা হয়, সেই আবেদনে জানানো হয়েছে এই পিটিশনে। ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 17টি ধারায় মামলা ইডির, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগও কিন্তু এক্ষেত্রে আনা হচ্ছে। আপনার প্রতিক্রিয়া? আরে, ইডিকে এইসব করতে তো ওপর থেকে চাপ দিচ্ছে, তাই ইডি বাধ্য হয়ে এইরকম সব লিখছেন বা মামলা করছেন। কোনো অসুবিধা তো নেই, কারণ ইডিকে তার আগে তো অনেক প্রশ্নের জবাব দিতে হবে। কোন মামলার প্রেক্ষিতে তারা আইপ্যাকে গিয়েছিল? প্রতীক জৈনের বাড়িতে একদম সকালে গিয়েছিল কেন? যদি আইপ্যাকের ডাইরেক্টর হিসেবে তার বিরুদ্ধে কোনো সূত্র থাকে, তাহলে গত 4 বছর ধরে তারা কোনো নোটিশ পাঠায়নি কেন? ঘুমিয়েছিল কেন? ঠিক ইলেকশনের আগে কি হলো যে তারা দৌড়লো? কে নির্দেশ দিল? দ্বিতীয় হচ্ছে যে আইপ্যাকের তো আরো 3 জন ডাইরেক্টর আছে, তাদের বাড়িতে যাওয়া হলো না কেন? কেন শুধু প্রতীক জৈনের বাড়িতেই? কারণ এটা কলকাতায় এবং তৃণমূল কংগ্রেসের তথ্য থাকে বলে? কারণ যদি মানি লন্ডারিং এর কেস হয় আইপ্যাকের বিরুদ্ধে, তাহলে তাদের 3 জন ডাইরেক্টরের কাছেই তো যাওয়ার কথা। সেটাই তো ইডি করে থাকে অন্যান্য ক্ষেত্রে, এখানে সেটা হলো না কেন? এবং
স্থানীয় পুলিশকে না জানিয়ে, কোনো নোটিশ না দিয়ে সাত সকালে ইলেকশনের আগে দৌড়লো কেন? কিসের সন্ধানে? মুখ্যমন্ত্রী যখন ভেতরে গিয়ে নিজের দলের যাবতীয় তথ্য নিয়ে আসলেন, তখন তাদের গায়ে ফোস্কা পড়লো। কিভাবে তারা গিয়েছিল? এই অভিযানের দুদিন আগে কে পাঠিয়েছিল ওই স্বরাষ্ট্র দপ্তর থেকে ওই মেসেজ দাদা বলে? সে কোন দাদা? ইডি কোন দাদাকে সম্বোধন করে অ্যাসিওর করেছিল যে আমরা এত এত লোক নিয়ে যাচ্ছি, আপনি যেরকম বলেছেন? সে দাদাটাকে স্যার বলেনি, দাদা বলেছে। দাদা মানে হচ্ছে ইনফরমাল। সেটা কি বিজেপির এখানকার কোন নেতাকে আশ্বস্ত করেছে বা তাকে জানিয়েছে? এইভাবে কি কেন্দ্রীয় এজেন্সি কাজ করে? স্বরাষ্ট্র দপ্তর কাজ করে? এবং সব থেকে বড় প্রশ্নের জবাব ইডিকে আগে দিতে হবে যে তারা যদি সত্যি সূত্র পেয়ে থাকে 2022-এ, তাহলে এতদিন ঘুমিয়েছিল কেন? এতদিন কেন অপেক্ষা করেছিল? এই প্রশ্নটাও আপনারা তুলছেন। ধন্যবাদ আপনাকে। ইডি মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে, যেখানে 5 জন ছিলেন, তারা ডাকাতি করতে গেছিলেন, এই ধরনের মামলা দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার যে দল বল, এই 4-5 জনের দল বল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিলেন, তারা কিন্তু রীতিমতো থ্রেট দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সংক্রান্তির দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত, এবং কোর্টে যাচ্ছে বিষয়টা। যে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি একসময়। ইডি আইপ্যাক কাণ্ডে ইডির তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগ, নবান্নের কাছে ধর্নায় বসতে চায় বিজেপি। বিচারপতি শম্পা দত্তর দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। আরও একবার জানাই, আইপ্যাক কাণ্ডে ইডির তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগ, নবান্নের কাছে ধর্নায় বসতে চায় বিজেপি। বিচারপতি শম্পা দত্তর দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রাবন্তী, শ্রাবন্তী বিস্তারিত জানাও। দেখো, এর আগেও নবান্নের সামনে ধর্ণা নিয়ে প্রচুর জল গড়িয়েছে। আমরা দেখেছি যে ডিএর প্রতিবাদে তারা, সরকারি কর্মচারী যারা ছিলেন, তারা নবান্নের সামনে অনুমতি পাননি। পরবর্তী সময় কলকাতা হাইকোর্ট থেকে সেই অনুমতি দেওয়া হয়। স্বাভাবিকভাবেই নবান্নের সামনে যদি কোনো ধর্ণা হয়, সেখানে পুলিশ কোনোভাবেই অনুমতি দেয় না। একই সঙ্গে নবান্নের যে রাস্তাটি রয়েছে, সেখানে যদি কোনো এই ধরনের বিক্ষোভ সমাবেশ হয়, তাহলে গোটা যে যানবাহন সেটা চলাচল প্রায় বন্ধ হয়ে যাবে এবং সেখানে একটা ট্রাফিকের সমস্যা হবে বলে এর আগেও বহুবার বহু মামলায় রাজ্য সরকার জানিয়েছিল। এখন বিজেপি যে সভা করতে চাইছে, সমাবেশ হবে, সেখানে পুলিশের অনুমতি নেই। বিচারপতি শম্পা দত্তেও ফলের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। এই মামলার শুনানি হবে এবং সেখানে বিচারপতি স্থির করবেন আদতে এই অনুমতি দেওয়া হবে কিনা। হ্যাঁ শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটি আপডেট আপনাদেরকে জানাচ্ছে। আইপ্যাক কাণ্ডে ইডি তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগ, নবান্নের কাছে ধর্নায় বসতে চায় এবারে বিজেপি। বিচারপতি শম্পা দত্তের দৃষ্টি আকর্ষণ। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আইপ্যাক কাণ্ডে ইডির যে তল্লাশি চলছিল, সেই তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে এবারে নবান্নের কাছে ধর্নায় বসতে চায় বিজেপি। বিচারপতির শম্পা দত্তের দৃষ্টি আকর্ষণ, ইতিমধ্যে মামলা দায়েরের অনুমতিও মিলেছে হাইকোর্টের পক্ষ থেকে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, যারা ভেতরে কোনোদিন বসতে পারবে না, তারা যদি বাইরে বসতে চায়, সেই নিয়ে কি বলি বলুন তো? দুধের স্বাদ ঘোলে মেটাতে তো লোকে চাইতেই পারে। এখন বিষয়টা হচ্ছে তাদের বহু বছর ধরে বসার শখ, এবং যিনি প্রধানত বসবেন বলেছিলেন শুভেন্দু বাবু, তিনি এই ধর্নাটা ডাক দিয়েছিলেন গত কয়েকদিন আগে। তিনি এবারও বুঝে গেছেন তাদের দলের তো নিজস্ব সমীক্ষা, নিরীক্ষণ, পর্যালোচনা চলছে, সবটা দিয়েই বুঝে গেছেন বিজেপি 50-60-এর গন্ডি টপকানোটা বিরাট কষ্ট করে পারেন নির্বাচনে। ফলে তার হচ্ছে না, তো বাইরে বসে অন্তত কিছুটা যদি দুধের স্বাদ ঘোলে মেটানো যায়। আর ছোটবেলায় আমরা তো দেখতাম চাঁদকে দূর থেকেই দেখি খাওয়ানো হতো, কারণ চাঁদে থেকেও যেতে পারতো না।
তৃতীয় বক্তব্য হচ্ছে 144 ধারা জারি থাকে, ওখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন। ওই নির্দিষ্ট জায়গাটার বাইরে ধর্ণা দেওয়ার চাইতে শুভেন্দুবাবুর আমার মনে হয় এসআইআর এর হ্যাঁ। করার জন্য নির্বাচন কমিশনের অফিসের বাইরে ধর্ণা দিয়ে এই প্রশ্নটা করা উচিত, তারা যে মতুয়া রাজবংশীদের হয়ে এতদিন ব্যাটিং করেছিলেন, বলেছিলেন তাদের কোনো ক্ষতি হবে না, সেই মানুষগুলোর নাম যে বাদ গেল তার জন্য নির্বাচন কমিশন এই গদ্দারিটা করলো কেন? এইটা আগে করলে মনে হয় আরো বাংলার মানুষের সহানুভূতি পেতে পারতেন তারা। ধন্যবাদ আপনাকে।